গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখক সজীব মাহমুদ নীলের লেখা গল্প কাউরিতলার জঙ্গল। গল্প পাঠে শুভ। অন্যান্য চরিত্রে শুভ্রকমল মুখার্জি, অপর্ণা, রূপঙ্কর, অগ্রজ, শুভজিৎ কর, দেবজ্যোতি, রাজ, রিতম। গল্পের সূত্রধার এবং বিশেষ কিছু চরিত্রে রয়েছি আমি শিউলি। তাহলে শোনা যাক। গভীর অরণ্য, চারিদিকে অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। এমন সময় জঙ্গলের পরিবেশ সাধারণত শান্তই থাকে। মাঝে মাঝে এই ডাল থেকে ওই ডালে উড়ে যায় নিশাচর পাখিরা, কিন্তু আজ এই সব কিছুকে ছাপিয়ে পুরো জঙ্গল আলোড়িত করছে একজন মানুষের পদ শব্দ। এমন অন্ধকারেও দ্রুত পায়ে ঝোপ আর কাটা গাছ থেকে যতটা সম্ভব নিজের শরীরকে বাঁচিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছে মানুষটা। কিছুটা পারছে, তবে বেশিরভাগই পারছে না। ক্ষণে ক্ষণে কাটা গাছে শরীরের বিভিন্ন অঙ্গে আঁচড় লাগাতে বারবার কুঁকিয়ে উঠছে, কিন্তু তা সত্ত্বেও হাঁটার গতিতে বিন্দুমাত্রও সে ছাপ পড়ছে না, বরং সে গতি ক্রমশ বেড়েই চলছে। খানিকটা হাঁটছে, তারপর বারবার পেছন ফিরে তাকাচ্ছে, তবে কি কেউ তার পিছু পিছু আসছে? থমকে দাঁড়িয়ে কান খাড়া করে একবার বিষয়টা বোঝার চেষ্টা করতেই পেছন থেকে ভেসে আসলো শুকনো পাতার মরমর আওয়াজ। কেউ তার ঠিক পেছন পেছন হেঁটে এগিয়ে আসছে ধীর গতিতে। আর সেটা বুঝতে পেরেই লোকটা এবার দৌড়তে শুরু করলো। চোখে মুখে ফুটে উঠল একটা আতঙ্কের ছাপ। আর দৌড়তে দৌড়তেই কিছু একটাতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল একটা ঝোপের উপর। মুখ দিয়ে বেরিয়ে আসলো মৃদু আর্তনাদ। পড়ে যাওয়ার ফলে পায়ে বেশ খানিকটা চোট লেগেছে, কিন্তু সেই দিকে তার কোনো লক্ষ্যই নেই। তার একমাত্র উদ্দেশ্যই যেন এই জঙ্গল থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়া। আবারও ল্যাংচাতে ল্যাংচাতে দৌড়তে শুরু করলো লোকটি, কিন্তু বেশি দূর যেতে পারল না। হঠাৎই থমকে দাঁড়াতে হলো, কারণ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা। ভয়ে আতঙ্কে বুকের রক্ত হিম হয়ে গেল। কিছুক্ষণ সব কিছু চুপ, আর তারপরই একটা বুক ফাটা আর্তনাদে রাতের সকল নিস্তব্ধতা এক নিমেষের মধ্যেই খান খান হয়ে গেল। আকাশ মেঘাচ্ছন্ন, সমস্ত প্রকৃতি রুদ্ধশ্বাসে প্রলয় প্রতীক্ষা করছে। হঠাৎই পুরো আকাশ উজ্জ্বল আলোয় চিরে ফালা ফালা করে দিয়ে কাছেই কোথাও একটা বাজ পড়ল। সেই সাথে বিকট মেঘের গর্জন, আর তার মিনিট খানেক পরই এলো পাথারি ঝড়, সেই সাথে প্রবল বৃষ্টি। ঠিক যেন যুদ্ধের ময়দানে সৈনিকের ছোড়া কামান। কানে তালা লেগে যায় সেই গর্জনে। ঝড়ের দাপটে আশেপাশের গাছপালা শুরু করেছে প্রেত নৃত্যে। বাইরে যখন প্রকৃতি এমন তাণ্ডব নৃত্য শুরু করেছে, তখন সেই সময় গ্রামের একেবারে দক্ষিণে, যেখানে লোক চলাচল বিশেষ চোখে পড়ে না,
সেখানকারই একটা আধ পাকা ঘরের এক কোণে পরম নিশ্চিন্তে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছিল প্রাণীটা। বাইরের এমন দুর্যোগপূর্ণ পরিবেশ নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে বলে তো মনে হয় না। যদিও অনেক পুরনো আমলের ছাদের ফুটো দিয়ে ঘরের দুই এক জায়গায় ফোঁটা ফোঁটা জল পড়ছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। একটাই তো জন্তু, কতটুকুই বা জায়গা লাগবে ওর। সবচাইতে বড় কথা হলো এখানে কেউ তাকে বিরক্ত করবে না। পুরো রাতটা নির্বিঘ্নেই কেটে যাবে। কিন্তু না, এমনটা বেশিক্ষণ চলল না, কারণ প্রাণীটা হঠাৎই অনুভব করল তাকে কেউ গুঁতো দিচ্ছে বারবার। গুঁতো অনেক প্রকার হয়, লাঠি দিয়ে গুঁতো, হাত দিয়ে গুঁতো, কখনো কখনো তো ছোট বাচ্চারা বাঁশের কঞ্চি দিয়েও গুঁতোগুতি করে। কিন্তু এই গুঁতোটা সেসব কিছু দিয়ে দেওয়া হচ্ছে না, বরং কেউ একজন তার ঠিক পাশে এসে দাঁড়িয়ে পায়ের শক্ত গোড়ালি দিয়ে প্রাণীটার পিঠ লক্ষ্য করে একের পর এক আঘাত করেই চলেছে। প্রথমে বেশ খানিকটা চমকেই উঠেছিল প্রাণীটা, ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল মাথার উপরের দিকে। ভারী আশ্চর্য তো, যেখানে মানুষ দিনের বেলাতেই খুব একটা আসে না, সেখানে এমন বৃষ্টি বাদলের রাতে কি করতে এসেছে মানুষটা। পরক্ষণেই আর একটা মোক্ষম আঘাতে কুই কুই করে ওঠে কুকুরটা। মুখ দিয়ে একটা ঘর ঘর আওয়াজ করে খানিকটা সরে গিয়ে আবারও মেঝেতে শরীরটা এলিয়ে দিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে। ঝড় বৃষ্টি না হলে হয়তো কারো উপস্থিতি টের পাওয়া মাত্রই দৌড়ে বাইরে চলে যাওয়া যেত, কিন্তু এমন রাতে বাইরে গিয়ে কি বা করবে সে? তাছাড়া খুব জোরে দৌড় দিলেও বেশ খানিকটা সময় লাগবে বিস্তর মাঠটা পেরিয়ে গ্রামে পৌঁছতে। লোকটা কিন্তু তবুও থেমে থাকলো না। একটু পর আবারও গিয়ে কুকুরটাকে পায়ের গোড়ালে দিয়ে একটা গুঁতো মারল। সেই আঘাতে আবারও কুই কুই করে ওঠে কুকুরটা। না, ভারী আপদ এসে উপস্থিত হলো তো। পরক্ষণেই আরো একবার আঘাত লাগতেই উঠে দাঁড়ালো প্রাণীটা। তারপর গলায় ঘর ঘর আওয়াজ তুলে লেজ নাড়তে থাকলো অসভ্য আগন্তুককে লক্ষ্য করে। প্রাণীটা হয়তো বোবা ভাষায় বলার চেষ্টা করল সে নিজে কোনোদিনও আসেনি এখানে, আজ নেহাতি ঝড় বৃষ্টির বিপদে পড়েই আশ্রয় নিতে হয়েছে এই পুরনো মন্দিরে। লোকটাকেও নিশ্চয়ই একই কারণেই আসতে হয়েছে। যদি তাই না হবে তাহলে কোন কারণেই বা এই পুরনো মন্দিরের ভিতরে আসবে? এমনিতেও এই মন্দিরটাকে নিয়ে বদনামের শেষ নেই। কে কখন কেন এমন নির্জন নদীর ধারে ঘেঁষে এই মন্দিরটা তৈরি করেছিল তার সঠিক কোনো হিসেব পাওয়া যায় না। গত 200 বছরে পুজো তো দূরের কথা, লোকজন এর ভেতরে পর্যন্ত যেতে সাহস পায় না। যদিও এই দিকটায় দিনের বেলায় যারাই আসে তারাই হয় রাখাল আর নয়তো পথিক। 2-4 গাঁয়ের ছেলেপুলে দল বেঁধে গরু ছাগল ইত্যাদি নিয়ে এসে ছেড়ে রাখে এই বিশাল মাঠটায়। সন্ধ্যের আগে আগেই চলে যায় তারা, কেউই ভেতরে ঢোকে না। যদিও তাদের কখনো বিপদ হয়নি, কিন্তু লোকজন যে ঠিক কি কারণে এই মন্দিরটাকে এমন এড়িয়ে চলে তা বোঝা যায় না। তবে হ্যাঁ, একটা কারণ অবশ্য হতে পারে, আর সেটা হলো অনেক আগে নাকি এখানে কোনো এক দেবীর পুজো হতো, আর তারই সাথে হতো নরবলি। এই মন্দিরের দেবী নাকি নরবলি ছাড়া অন্য কোনো ভোগী গ্রহণ করতেন না। আর তাই লোকে বিশ্বাস করে যেসব পুরনো আমলের মন্দিরে নরবলি হতো সেই সব মন্দির মোটেও ভালো নয়, তাই এড়িয়ে চলাই মঙ্গল। হঠাৎই দিক বিদিক কাঁপিয়ে কামানের আওয়াজের মতো গর্জে উঠল আকাশ, আর সেই সাথে ক্যামেরার ফ্ল্যাশের মতো এক ঝলক আলোয় ঝলসে দিয়ে গেল সবকিছু। আর সেই এক মুহূর্তের আলোয় ছিটেই যে জিনিসটা চকচক করে উঠল সেটা হলো মানুষটার হাতে লুকোনো একটা ছুরি। 1 সেকেন্ডের সেই আলোয় ধারালো ফলার মতো চকচকে ছুরিটা ঝিলিক দিয়ে উঠল। লোকটার মুখে ধীরে ধীরে ফুটে উঠল একটা কুটিল হাসি।
অন্য হাতটা কাঁধে ঝোলানো ঝোলাটা থেকে কি যেন বের করে সামনে বাড়িয়ে ধরলেন আর মুখে বললেন, কি রে, হায় হায়, খাবি না? মানুষটা হঠাৎ হাতটা সামনের দিকে এগিয়ে ধরাতে ভয়ে খানিকটা পেছনে সরে গিয়েছিল কুকুরটা। কিন্তু এবার এক পা দুপা করে মানুষটির দিকে এগিয়ে আসতে থাকলো সে, কারণ এর মধ্যে তার নাকে একটা ঝাঁঝালো গন্ধ লেগেছে, আর সেই গন্ধটা যেন ক্রমেই নাক দিয়ে পৌঁছে গেছে মস্তিষ্কে। ধীর পায়ে এগিয়ে এসে সামনে দাঁড়ায় কুকুরটা। কৃতজ্ঞতার স্বরে একবার কুই কুই করে উঠল, সেই সাথে বাধ্য অনুগতের মতো লেজ নাড়তে থাকলো। এতক্ষণ মুঠোটা বন্ধ করেই রেখেছিলেন মানুষটা, কিন্তু এবার সেটা খুলে দিলেন। মুঠোটা খুলতেই হাতটা একবার শুঁকে নিল প্রাণীটা। একটা মাংসের টুকরো, যদিও তার পরিমাণ খুবই সামান্য, কিন্তু তবুও মাংসের টুকরো। ঘাড় বেঁকিয়ে হাতের তালু থেকে মাংসের টুকরোটা ধরতেই যাচ্ছে, তখনই পিছনে লুকোনো ডান হাতটা সামনে নিয়ে আসলো। ছুরিটা ধরাই ছিল, তাই সময় বেশি লাগলো না। প্রাণীটার বাঁকানো কাঁধটাকে লক্ষ্য করে অস্ত্রটা বসাতেই যাচ্ছিলেন, কিন্তু তখনই দেখলেন কুকুরটা এরই মধ্যে হাত থেকে ছোট্ট মাংসের টুকরোটা মুখে চালান করে দিয়েছে, আর এখন হাতের তালু আঙুল পরম যত্নে চেটে চলেছে এক মনে। উদ্দেশ্য সাধন হলো না, তার পরিবর্তে ধীরে ধীরে হাতটা নেমে আসলো মাথার উপর থেকে। কুকুরটা ততক্ষণে হাত চেটে পায়ের কাছে বসে পড়েছে কুণ্ডলি পাকিয়ে, আর সেই সাথে লেজটা নেড়ে চলেছে ক্রমান্বয়ে। মানুষটাও বসে পড়লেন কুকুরটার পাশে। যে হাতে এতক্ষণ ছুরি ছিল, সেই হাতটাই এবার উঠে আসলো প্রাণীটার পিঠে। একটু হাত বুলিয়ে দিতেই কুকুরটা কেমন এলিয়ে দিল শরীরটা। মুখে একটা ম্লান হাসির রেখা ফুটে ওঠে মানুষটার মুখে। হাতটা সরিয়ে নেয় পিঠের উপর থেকে, নিতেই কেমন যেন একটা কুই কুই আওয়াজ করে উঠল প্রাণীটা, আর তাতেই আবারও হাত রাখলেন পিঠে। রাখতেই আবারও শব্দ করা বন্ধ করে শরীরটা এলিয়ে দিল। ভারী মজার ব্যাপার তো, মনে মনে হাসে লোকটি। বললেন, কিরে, কাল সকালে যাবি আমার সাথে? হ্যাঁ। কুকুরটা তার কথা বুঝলো কি বুঝলো না তা বলতে পারি না, কিন্তু প্রশ্নটা করতেই মুখ দিয়ে দুইবার কুই কুই করে উঠল। লোকটি আবার বললেন, দেখ, তোরও যেমন থাকার জায়গা নেই, আমারও থাকার কোনো জায়গা নেই, চলবে তো? হ্যাঁ। সম্মতির ভঙ্গিতে লেজ নাড়ে প্রাণীটা। লোকটা এবার একটু আওয়াজ করেই হেসে উঠল। হাসতে হাসতেই বললেন, আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আজ থেকে তুই আর আমি একসাথে থাকবো। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে লোকটি। তারপর কাঁধ থেকে ঝোলাটা খুলে পাশে রেখে কুকুরের শরীরটাকে বালিশ বানিয়ে দিব্যি শুয়ে পড়লেন। আশ্চর্যের বিষয় এই যে তাতে কুকুরটারও বিন্দুমাত্র আপত্তি তো জানালোই না, বরং তার ভাব দেখে এমন মনে হচ্ছে যে সেও যেন এমনটাই চাচ্ছিল। লোকটি যেন তার শরীরে মাথা দিয়েই ঘুমায়। কিরে, ঘুমালি নাকি? হ্যাঁ। আশ্চর্য, কুকুরটা কি লোকটার কথা বুঝতে পারছে নাকি? যদি তাই না পারবে, তাহলে প্রশ্ন করতেই প্রতিবারই কখনো শব্দ করে
আবার কখনো বা লেজ নাড়িয়ে উত্তরই বা দিচ্ছে কিভাবে? এবারের উত্তরে অবশ্য সেই আগের বারের মতোই শব্দ করল। একটা দীর্ঘশ্বাস ছাড়ে লোকটি। যাক, ঘুমাসনি তাহলে? আচ্ছা, একটু তোকে তোকে মারতে চেয়েছিলাম জেনেও আমায় কিছু বললি না কেন রে? হ্যাঁ হ্যাঁ। এই প্রশ্নের কোনো উত্তর এলো না। হয়তো প্রাণীটা নিজেও এর উত্তর জানে না, তাই চুপচাপ শুয়েই রইল। তোকে মারলাম না কেন? কেন বলতো? হ্যাঁ, এই প্রশ্ন শুনে আবারও কুই কুই করে উঠল কুকুরটা। আসলে আসলে আমার কেমন আমার জিনির কথা মনে পড়ে গিয়েছিল। জিনি কে জানিস? আমার আমার মেয়ে মরে গেছে। কিন্তু কিন্তু ওই জিনি যখন বেঁচে ছিল তখন তুই যেমন করে আমার আঙুল আর তালু চেটে দিলি, ঠিক তেমন করেই জিনিও চেটে দিত। হ্যাঁ হ্যাঁ, চেটে দিত। প্রাণীটা এইসব কথার প্রতি উত্তরে কিচ্ছু বলল না, কেবল গলা দিয়ে একটা ক্ষীণ ঘর ঘর শব্দ বেরিয়ে আসলো। কিরে, হ্যাঁ, জিনি নামটা খুব সুন্দর, তাই না রে? হবেই তো, আমি রেখেছিলাম যে। তবে একটা কথা কি জানিস, মেয়েটা আমার সুন্দর ছিল না। কালো দেখতে, চেহারাটার গড়নটাও তেমন খুব একটা ভালো ছিল না। কিন্তু তাতে কি? হ্যাঁ, তাতে কি হয়েছে? তাই বলে ওকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, মেরে ফেলতে হবে? মেয়েটা আমার চলে গেল। সুন্দর হলেও অসুন্দর হলেও আমারই তো ছিল। আমার মেয়ে। কিন্তু ওরা মেরে ফেললো আমার মেয়েটাকে। ওইটুকুন একটা বাচ্চাকে মেরে ফেললো। প্রথম 2 লাইন আদুরে স্বরে কথাগুলো বলেই পরের লাইনটা বলতে গিয়েই কণ্ঠে যেন নেমে আসলো রাজ্যের হতাশা, পরক্ষণেই ফেটে পড়ল রাগে। আর শেষের কথাগুলো বলতে বলতে গলাটা ভারী হয়ে আসলো মানুষটার। এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। একটু পর নিজেকে খানিকটা সামলে নিয়ে আবার বললেন, আমার এই কাঁধের ঝোলাটায় কি আছে জানিস? দেখবি তুই? হ্যাঁ। প্রশ্নটা শুনে আবারও কুই কুই করে ওঠে প্রাণীটা। বেশ, তাহলে দেখ। তবে এখন না, কালকে। হ্যাঁ, কালকে। হ্যাঁ, নে এবার ঘুমো। হ্যাঁ, এখন ঘুমো। কাল কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। হ্যাঁ, অনেকটা পথ হাঁটতে হবে। আমার কাছে খাবার নেই কিন্তু। হ্যাঁ, তুই ঘুমো। হ্যাঁ, ঘুমো। কথাটা বলতে বলতে নিজের একটা হাত মাথার কাছটায় নিয়ে গিয়ে হাত দিয়ে প্রাণীটার ঠিক মাথায় হাত বুলিয়ে দিতে থাকে মানুষটা। দিতেই হাতটা খানিক থেমে যায় এক মুহূর্তের জন্য। তারপর আবার হাত বুলাতে বুলাতে বললেন, আমি কাঁদলাম বলে তুইও একটু কাঁদলি বুঝি? হ্যাঁ। কথাটা বলতে বলতে একটু ম্লান হাসে লোকটি। তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বললেন, আচ্ছা,
এবার ঘুমো, এবার ঘুমো, ঘুমো। আজ থেকে প্রায় 10 বছর আগে ঠিক এমনই এক দুর্যোগের রাতে সনাতন ঠাকুরের বউয়ের পেটের ব্যথা উঠেছিল জেগে। শুভ লক্ষণ, ঘরে যে অতিথি আসবে এটা তারই আগাম বার্তা। সনাতন তিথি গুণে দেখলেন বেশ শুভ লক্ষণ। এখন ভালোই ভালোই সবটা মিটলেই হয়, কিন্তু বাদ সাধালো এক জায়গায়। সনাতন ঠাকুর বাইরের বারান্দায় ব্যস্ত পায়চারি করছিলেন। একজন মাঝবয়সী মহিলা হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, ঠাকুরমশাই, গিন্নিমার অবস্থা ভালো নয়, এক্ষুনি গুরুমাকে ডেকে আনুন, নয়তো ভালো মন্দ একটা হয়ে যাবে খন। কথাটা শুনে সনাতন ঠাকুরের মাথায় যেন বাজ পড়ল। একটু আগের সকল আনন্দ, সকল উত্তেজনা এক মুহূর্তে মিলিয়ে গেল। তার বদলে চেহারায় নেমে আসলো কালো জমাট বাঁধা অন্ধকারের চাদর। তিনি মন্দিরের পুরোহিত বটে, কিন্তু বয়স একেবারেই কম, কিন্তু বিদ্যা আর বুদ্ধিতে খুবই পারদর্শী। তিনি ভালো করে তিথি নক্ষত্র দেখে রেখেছেন। কই, তখন তো কোনো বিপত্তি দেখেননি। তাহলে হঠাৎ কি এমন হলো? একে তো বাদলার রাত, মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সাথে ঝড়। অথচ সেই মহিলার কথা যদি ঠিক হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গুরুমাকে ডেকে নিয়ে আসতে হয়। কিন্তু এই ঝড়ের রাতে তিনি কি আসতে চাইবেন? অনেকটা পথ যেতে হবে। অন্য কাউকে পাঠালেও হয়, কিন্তু যাকে পাঠাবেন তার কথায় যদি গুরুমা না আসে, তখন তার চেয়ে বরং তিনি নিজেই যাবেন। শত হলেও গ্রামের একমাত্র মন্দিরের পুরোহিত তিনি, ওনার কথা কি ফেলতে পারবেন? কথাটা ভেবে সনাতন ঠাকুর নিজেই বেরিয়ে পড়লেন। অনেক বুঝিয়ে শুনিয়ে গুরুমাকে যখন নিয়ে ফিরে আসলেন, তখন যা হওয়ার হয়ে গেছে। ঘর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। একজন এসে বলল, মেয়ে হয়েছে। ঘরে সন্তান আসলে তা সবসময় শুভ সংবাদই হয়, সেটা মেয়ে হোক আর ছেলে। কিন্তু যে মহিলাটা সনাতন ঠাকুরকে সংবাদটা দিয়ে গেলেন, তার বলার ধরনটা কেমন যেন অদ্ভুত। কথার ধরনই বলে দিচ্ছে তিনি খুশি তো হনইনি, বরং সন্তান জন্ম নেওয়াতে যেন মনক্ষুণ্ণই হয়েছেন। খানিকটা অবাকই হলেন সনাতন ঠাকুর। মনে একটা সন্দেহ জাগল, আর সেই সাথে চাপা উত্তেজনা। ওনার ইন্দ্রিয় বারবার কিছু একটা বলতে চাইছে, কিন্তু তিনি ঠিক বুঝতে পারছেন না সেই ইশারা। তাই বিষয়টা ঠিক কি সেটা দেখার জন্য তিনি নিজেই ঘরে প্রবেশ করলেন। দেখলেন সবাই যে যার মতো কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। স্ত্রীও ততক্ষণে প্রসব বেদনার ব্যথা কাটিয়ে পাশ ফিরে শুয়ে রয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সদ্য নবজাতক শিশুটি এক মনে কেঁদে চলেছে বিছানায় শুয়ে। তাতে কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই, এমনকি তার স্ত্রী মধুবালারও নয়। ভারী আশ্চর্যই হলেন সনাতন ঠাকুর। দৌড়ে বাচ্চাকে কোলে নিতে গিয়েও খানিকটা থমকে গেলেন তিনি নিজেও। কারণ এক পলকের জন্য সদ্য নবজাতক শিশুটির চেহারার দিকে নজর পড়েছে সনাতন ঠাকুরের। ভুল দেখেননি তিনি। আর যাই হোক, এই শিশুটাকে সুন্দর বলা চলে না বোধ হয়। কালো চেহারার উপর ক্ষুদ্র ক্ষুদ্র চোখ, চ্যাপ্টা নাক, কুলোর মতন কান, আর মুখটা দেখলে প্রথমে যেই প্রাণীটার কথা মনে পড়ে সেটা হলো শূকর। ঠিক তেমনি মোটা পুরু ঠোঁট দুটো খানিকটা উল্টানো। অবাক করা বিষয়টা এই যে কোলে নিতেই বাচ্চাটার কান্না থেমে গেল একেবারেই। আর তাতেই সনাতন ঠাকুরের মনটা খুশিতে ভরে উঠল। হোক অসুন্দর, তবুও তার মেয়েটা তার কলিজার টুকরো। বাচ্চাটাকে এখনই গলা টিপে মেরে ফেললে ভালো হয় না? কথাটা শুনে চকিতে চমকে পেছন ফিরে তাকালেন সনাতন ঠাকুর। কথাটা অন্য কেউ নয়, বরং বলল তার স্ত্রী মধুবালা। রাগে রক্ত মাথায় উঠে গেল সনাতন ঠাকুরের। হুঙ্কার ছেড়ে বললেন,
কি? এটা আমার মেয়ে, আমি বুঝবো। তুমি যদি রাখতে না চাও তাহলে রেখো না। দেখো বাবা, তোমার বয়স কম, আরো অনেক সময় পড়ে আছে। জেদ করো না, আমাদের কথা মেনে নাও। এই মেয়ে বংশের জন্য অমঙ্গল বয়ে আনবে। শাশুড়ির কথার কোনো উত্তর দিলেন না সনাতন ঠাকুর। বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের বাইরে যেতে যেতে শুধু বললেন, আপনাদের মার মেয়েকে এ বাড়িতে যেন আর না দেখি। পরের দিনই শাশুড়ি বউকে নিয়ে চলে গেলেন ঠিকই, কিন্তু দিন 7 পর আবার ফিরে আসলেন। কি আর করার, এখন তো একটা মানুষকে ঘর থেকে বের করে দেওয়া যায় না। হাজার হলেও সমাজে একটা সুনাম আছে ওনার, লোকে মান্যগণ্য করেই চলে। এখন তিনি যদি এমন একটা কাজ করে বসেন, তাহলে লোকে তো তাকে ভালো চোখে দেখবে না। আর তাছাড়াও রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তে অটল থাকলেও তো চলে না। দুটো বছর কাটল। এরই মধ্যে বেশ খানিকটা বড় হয়েছে মেয়েটি। সর্বক্ষণ মেয়েকে চোখে চোখে রাখেন সনাতন। মেয়েটাকে ছাড়া তার একেবারেই চলে না। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ একদিন মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। এখানে ওখানে, না, কোথাও নেই। অবশেষে দেহ ভেসে উঠল পরদিন সকালে। পুকুরের জলে পড়ে মেয়েটা মারা পড়েছে। কিন্তু তাই যদি হবে, তাহলে গলায় এইসব কিসের দাগ? মেয়ের শোকে সনাতন ঠাকুর পাগল হলে কি হবে? পাড়ার লোক তো বটেই, বউ আর শাশুড়িকে একটু খুশি খুশি মনে হলো। চোখের সামনে এমন একটা বাচ্চাকে কেই বা দেখতে চায়। সনাতন কিন্তু এরপর থেকে মন্দিরে আর গেলেন না। পুজো পাঠ তো দূর, ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিলেন। দিব্যি চলছিল। হঠাৎই একদিন মাঝরাতে সনাতন ঠাকুরের বাড়িতে আগুন ধরে গেল। অনেক চেষ্টা করেও গ্রামের লোক সেই আগুন নেভাতে পারল না। বউ আর শাশুড়ি এক ঘরেই ছিল, তাদের আর দেহ পাওয়া গেল না। যা পাওয়া গেল তা পুড়ে যাওয়া মানুষের কঙ্কাল। তারপর অনেক কটা বছর পার হয়ে গেছে। গ্রামে কেউই আর সনাতনকে দেখেনি। কোথায় গেল, আদতেও কি বেঁচে আছে নাকি মরে গেছে, কেউই তা জানে না। তবে একটা কথা লোকে বলতো প্রথম প্রথম, আগুন নেভানোর পর নাকি 3টে পোড়া দেহ পাওয়া গিয়েছিল। তাই ধারণা এই যে সনাতনও একই সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছেন। সনাতন ঠাকুর যদি সেদিন রাতে বউ আর শাশুড়ির সাথে পুড়েই মরলেন, তাহলে কুকুরটাকে বালিশ বানিয়ে নিশ্চিন্তে যে মানুষটি ঘুমোচ্ছে, ইনি কে? না, সনাতন ঠাকুরের ভূত নয়, স্বয়ং সনাতন ঠাকুরই। যদি এটাই সনাতন ঠাকুর হন, তাহলে ঘরের পুড়ে যাওয়া 3য় দেহটাই বা কার? এই প্রশ্নের উত্তরও অবশ্য একটা আছে, তবে সেটা এখন না, যথাস্থানেই বর্ণনা করব। ভোরের দিকে আকাশ কিছুটা শান্ত হলো, তবে বৃষ্টি এখনো পড়ছে, তবে অল্প। মন্দিরের খোলা দরজা দিয়ে মৃদু হাওয়া ঢুকছে ঘরের ভেতর। সেই হাওয়াতেই আরাম করে ঘরের এক কোণে গুটিসুটি মেরে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে দুটো প্রাণী। সারা রাত তাণ্ডব নৃত্য চালানোর পর প্রকৃতি যখন শান্ত হলো, তখন পূবের আকাশে কিছুটা আলোর ছটা লেগেছে, আর তাতেই ঘুম ভেঙে গেল কুকুরটার। ঘুমটা হয়তো তখনও ভাঙতো না, কিন্তু বাইরে থেকে আসা একটুখানি হাওয়া এসে লাগছে সনাতন ঠাকুরের কাপড়ের ছোলাতে, আর লাগতেই একটা উটকো গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো ঘরময়। আর সেই উটকো গন্ধ কুকুরটার নাকেও এসে লাগছে। তাতেই বোধহয় ভেঙে গেল ঘুমটা। চোখ খুলেই বাতাসে কি যেন শুকলো প্রাণীটা। কুকুরের ঘ্রাণ শক্তি প্রখর হয়, তাই এই উটকো গন্ধটা যে কিসের সেটা বুঝতে কোনো অসুবিধে হলো না প্রাণীটার। খানিকটা নড়ে উঠল কুকুরটা। মাথার নিচটায় নড়ে উঠতেই সনাতন ঠাকুরেরও ঘুমটা গেল ভেঙে। চোখ খুলে ঘুম জড়ানো কণ্ঠে বললেন, কি
কিরে, ঘুম ভেঙে গেল বুঝি? যাক, ভালোই হলো। এখনই তো আবার রওনা দিতে হবে। নে নে নে, তুই উঠে পড়। অনেকটা পথ হাঁটতে হবে। কথাগুলো বলতে বলতে আড়মোড়া ভেঙে উঠে বসলেন সনাতন ঠাকুর। কুকুরটা কিন্তু তার কথায় কোনোই কর্ণপাত করল না, বরং এক মনে তাকিয়ে রইল পাশে পড়ে থাকা ঝোলাটার দিকে। সেটা দেখেই তিনি একটু হেসে বললেন, ওর ভেতর কি আছে সেটাই দেখতে চাস, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, তোকে দেখাই। কথাটা বলেই হাত বাড়িয়ে ঝোলাটা হাতে তুলে নিলেন সনাতন ঠাকুর। তারপর মুখটা খানিকটা আলগা করতেই ভেতর থেকে বেরিয়ে আসলো একটা মাংস পচা গন্ধ। গন্ধটা নাকে আসতেই মুখে একটা হাসি ফুটে উঠল তার। বেশি দিন রাখা যাবে না বুঝলি, তার আগেই কাজটা সেরে ফেলতে হবে। কথাটা বলতে বলতে ঝোলার ভেতর থেকে তিনি যে জিনিসটা বের করে আনলেন সেটা দেখলে হয়তো মানুষের পিলে চমকে ওঠাই স্বাভাবিক, কিন্তু কুকুরটার আচরণে বিশেষ কোনো পরিবর্তন আসলো না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওনার হাতের তালুতে। সেখানে পড়ে আছে দুটো চোখ আর দুটো কান। অঙ্গগুলো যে কোনো বাচ্চারই হবে সেটা অবশ্য আকার দেখেই বোঝা যাচ্ছে। বেশিক্ষণ বাইরে রাখলেন না অঙ্গগুলো, আবারও ঝোলাতে পুরে রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, নে এবার চল। সনাতন ঠাকুর যখন পুরনো মন্দির থেকে বেরিয়ে পড়ল ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে এসেছে। তিনি সামনে আর কুকুরটা ঠিক ওনার পেছন পেছন হাঁটতে লাগলেন। অনেকটা পথ হাঁটতে হবে, হাতে সময়ও বেশি নেই। এই দিকের পরিস্থিতি যখন এমন, তখন ঠিক 2 গ্রাম আগে একটা হইচই পড়ে গেল। ঘটনা বেশ গুরুতর। সুখপুর গায়ের মতি হাজরার মেয়েটাকে কেউ গলা টিপে মেরে ফেলে রেখে গিয়েছে নদীর ঘাটে। বিকেল থেকেই আকাশের মতিগতি ভালো নয় দেখে সবাই যখন নিজ নিজ ঘরে সিঁধিয়ে গিয়েছিল, ঠিক তখনই এমন পাষণ্ডের মতো কাজটা কেউ করে গেছে। মতি হাজরা বাড়িতে বিশেষ থাকে না, হাটে হাটে তাসের খেলা দেখিয়ে বেড়ায়। গতকালও সকাল সকাল বেরিয়ে পড়েছিল, তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু বাঁধ সাধল প্রকৃতি। ঘরে বউ আর 3 বছরের এক বাচ্চা। সে কথা ভেবেই খেলা গুটিয়ে গায়ের দিকে রওনা দিয়েছিল, কিন্তু পারেনি। পথেই শুরু হলো ঝড়, আর সেই সাথে মুষলধারায় বৃষ্টি। ফিরেছিল সেই ভোরে, আর যখন আসলো তখন দেখলো বউটা ঘরের মেঝেতে পড়ে আছে অজ্ঞান হয়ে। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। শক্ত কিছু একটা দিয়ে মাথায় যেন আঘাত করা হয়েছে। তাতেই জ্ঞান হারিয়েছে মতি হাজরার বউ। কিন্তু মেয়েটা কই? অনেক খোঁজাখুঁজির পর মেয়েটাকেও পাওয়া গেল নদীর ধারে, তবে জীবিত নয়। গলায় কয়েক আঙ্গুলের দাগ বসে থাকা দেখে বুঝতে বাকি থাকে না কি হয়েছে এই ছোট্ট মেয়েটির সাথে। আশ্চর্যের বিষয় এই যে বাচ্চা মেয়েটির 2 কান অতি যত্ন সহকারে কেউ কেটে নিয়েছে, উপড়ে ফেলেছে 2 চোখ। প্রথম দেখাতেই ফিট হয়ে পড়ল মতি হাজরা। সাথে যারা এসেছিল তারাই ধরাধরি করে বাড়িতে নিয়ে এসে দেখল মতি হাজরার বউয়ের হুঁশ ফিরেছে। মতি হাজরার বউ যে ঘটনাটা বর্ণনা করল তা ঠিক এমন। বিকেল গড়িয়ে গেছে। হঠাৎ একজন বছর 40-এর পাগল মতো লোক এসে বলেছিল, একটু 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 জল হবে? এমনটা প্রায় হয়। বাড়িটা ছিল একেবারে পথের ধারে, তাই হারহামেশাই দূর থেকে আসা পথিকেরা পানির খোঁজেই বাড়িতে আসে। আজও তেমনই এসেছে ভেবে পানির ঘটিটা এগিয়ে দিয়েছিল লোকটার দিকে। মতি হাজরার বছর 3-এর মেয়েটা রোয়াকে বসে খেলছিল। 1 ঘটি জল গলায় ঢেলে দিয়ে
লোকটি কেমন অদ্ভুত চাহনিতে খেলতে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে বলেছিল, বাহ বাহ, ভারী ভারী সুন্দর তো চোখ দুখানা। হ্যাঁ। লোকটার তাকানোর ভঙ্গি কেমন যেন ভালো নয়। পরক্ষণেই আবার বলেছিল, কি সুন্দর, কি সুন্দর কানগুলো। হ্যাঁ। এমন কথায় খানিকটা অবাকই হয়েছিল মতি হাজরার বউ, কিন্তু কিছু বলেনি। মেয়েটি তার সত্যিই রূপে একেবারে মা দুর্গার মতন, সবাই তো তাই বলে। লোকটিও আর কোনো কথা না বলে চলে গিয়েছে, কিন্তু যেতে যেতেই আবারও একবার লোলুপ চাহনিতে লোকটি তাকিয়েছিল। লোকটি কিন্তু আবারও ফিরে আসলো। তখন ঝড় শুরু হয়েছে, চারিদিক অন্ধকার, আর এসেই দরজায় টোকা মারল। স্বামী ফিরে এসেছে ভেবেই দরজা খুলে দিতেই অনুভব করলো মাথায় শক্ত কিছু একটার আঘাত পড়ল, আর সেই এক মোক্ষম আঘাতেই লুটিয়ে পড়ল মাটিতে। আর তারপর আর কিছুই মনে নেই। সকাল গড়িয়ে বিকেল হয় করছে, তবুও পথ যেন শেষ হয় না। নিজ গতিতে হেঁটে চলেছে সনাতন ঠাকুর। তার ঠিক পেছন পেছন সেই কুকুরটাও হেঁটে চলেছে। আরও কিছুক্ষণ চলার পর সনাতন যেখানে এসে দাঁড়ালেন, সেখান থেকে চারপাশ তাকালে কোনো গ্রাম নজরে আসে না। কেবল পেছনে দূরে কালচে হয়ে থাকা গ্রামের ছায়া ফুটে ওঠে চোখের সামনে, আর সামনের দিকে গভীর অরণ্য। সনাতন ঠাকুর সেই জঙ্গলের ভেতরই ঢুকে পড়লেন, কিন্তু প্রাণীটা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিন্তু মানুষটা যখন বেশ খানিকটা এগিয়ে গেল, তখন প্রাণীটা আবার চলতে শুরু করল। পথ মোটেও সরল নয়, চারিদিক কাটা আর আগাছায় ভর্তি। মোট কথা এই পথে কেউ চলাচল করেই না, আর তাই হাঁটার সময় আগাছা আর কাটাঝোপ সরিয়ে পথ তৈরি করে নিতে হচ্ছে। তাতে অবশ্য খুব একটা অসুবিধে হচ্ছে বলে তো মনে হয় না। মনে হচ্ছে আজই নতুন নয়, তিনি আগেও এই কাজ করেছে। সনাতন ঠাকুর বেশ কিছুক্ষণ চলার পর জঙ্গলের যেই স্থানে এসে দাঁড়ালেন, তার ঠিক সামনেই একটা গাছের ডালপাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির মতন ঘর। কিন্তু সেই ঘরের অবস্থা এখন বড়ই শোচনীয়। হয়তো গত রাতের ঝড়ের দাপটেই খুঁটিগুলো এমন বেসামাল অবস্থায় পড়ে আছে। সনাতন ঠাকুর এগিয়ে গেলেন সেই দিকে, তারপর দক্ষ হাতে খুঁটিগুলো ঠিক করতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ খাটুনির পর ঘরটা আবারও আগের জায়গায় এসে দাঁড়ালো। কিরে, আয়, এটাই আমার ঘর, এখানেই আমি থাকি, আয় আয় আয়। প্রাণীটা এতক্ষণ একটু দূরে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে লোকটির কাজের গতিবিধি লক্ষ্য করছিল। এবারে এগিয়ে আসলো। সনাতন ঠাকুর ততক্ষণে ঘরের ভেতর প্রবেশ করেছেন। এবার প্রাণীটা ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে ঘরের ভেতর উঁকি দিতেই কুই কুই করে উঠল। প্রাণীটা দেখল এতক্ষণ সেই যে লোকটির সাথে আসছিল, সে এখন প্রাণপণে ঘরের মেঝের মাটি সরাচ্ছেন। বেশ কিছুক্ষণ মাটি সরানোর পর একটা কাঠের বাক্স মতন কি জিনিস যেন তিনি বার করে আনলেন। বাক্সটা বেশ বড়। কুকুরটা ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে সনাতন ঠাকুরের, আর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে লোকটি বাক্সটা থেকে ঠিক কি বের করে। প্রাণীটাকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাক্সের উপরের ঢাকনাটা তিনি খুলে ফেললেন, আর খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। আর লাগতেই নাকের সবগুলো লোম যেন খাড়া হয়ে গেল প্রাণীটার, কারণ এই গন্ধ তার মোটেও অপরিচিত নয়। এমন গন্ধ ঠিক তখনই বের হয় যখন মাংস পচে যায়। গন্ধটা নাকে আসতেই কৌতূহলবশত বাক্সের ভেতরে উঁকি দিল কুকুরটা, আর দিতেই ছিটকে দুই পা সরে আসলো পিছনে। সনাতন ঠাকুর কুকুরটার এমন আচরণে একটু হেসে বললেন,
তোকে বলেছিলাম না আমার জিনির কথা। এই যে আমার জিনি মরে গেছে। হ্যাঁ রে, মরে গেছে। কিন্তু আমি ওকে আবার জীবিত করে তুলব, ওর আগের কুৎসিত রূপে নয়, নতুন এক রূপবতী রূপে, যে রূপ দেখে সবাই মুখ হাঁ করে তাকিয়ে থাকবে। নে 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 নে, বসে পড় দেখি। আমি 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 আমার কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ। কথাগুলো বলতে বলতেই সনাতন ঠাকুর বাক্সের ভেতর থেকে একটা মাদুর বের করলেন। তারপর সেটা বিছিয়ে দিলেন মাটিতে। আর তারপরে বাক্স থেকে অতি সাবধানে বের করে আনলেন ছোট্ট বছর 2-3 একটা বাচ্চার ফুলে ওঠা মৃতদেহ। দেহটা 8-10টা ছোট বাচ্চার মতন হলেও মুখটা যেন শূকরের মতো। সনাতন ঠাকুর আর কাল বিলম্ব করলেন না। পাশে রাখা ঝোলা থেকে বের করে আনলেন একটা চকচকে ধারালো ছুরি। তারপর সেটাকে ডান হাতে শক্ত করে ধরে এক মনে তাকিয়ে থাকলেন সামনের ছোট্ট বাচ্চার দেহটার দিকে। আর তাকাতেই নিমেষেই চকচক করে উঠল কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। ছুরি ধরে উঁচিয়ে থাকা হাতটা যেন কেঁপে উঠল থরথর করে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এবার আর পারলেন না। ফুপিয়ে কেঁদে উঠলেন। আর কাঁদতে কাঁদতেই ছুরিটা দিয়ে আলাদা করে দিলেন বাচ্চাটার মাথা। এমন দৃশ্য কুকুরটা সহ্য করতে পারলেও কোনো মানুষের পক্ষে তা সহ্য করার ক্ষমতা আছে কি? গঙ্গানির শব্দ ভেসে আসলো পাশ থেকে। কুকুরটা এক দৃষ্টিতে দেখে যাচ্ছে সনাতন ঠাকুরের এমন কার্যক্রম। তোর কি মনে হয়? কি মনে হয় তোর? আমি আমার মেয়ের মাথাটা এমন করে কেটে ফেললাম? না রে, যদি তাই হতো তাহলে 10-10টা বছর দেহটাকে এমন করে পচনের হাত থেকে বাঁচিয়ে রাখতাম কি? রাখতাম না। পাশে বসে থাকা প্রাণীটার উদ্দেশ্যে কথাগুলো বলে আবারও নিজের কাজে মন দিলেন সনাতন ঠাকুর। এবার ঝোলা থেকে যে জিনিসটা বের করে আনলেন সেটা দেখে কুকুরটার পুরো শরীরের রক্ত যেন জমে গেল। সেটা হলো একটা বাচ্চা মেয়ের মাথা। কত হবে মেয়েটার বয়স? এই বছর 3। কাটা মাথাটা সামনে পড়ে থাকা মুন্ডহীন দেহের গলার সাথে জুড়ে দিতে দিতে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সনাতন ঠাকুর। তারপর ঝোলা থেকে সুই সুতো বের করে অতি সাবধানে পরম যত্ন সহকারে সেলাই করতে লাগলেন। ঠিক যেন কোনো দক্ষ সার্জন অপারেশনের পর রোগীর দেহের কাটা অংশ সেলাই করছে দক্ষ হাতে। ঠিক তেমনি এই ডাল পাতা দিয়ে তৈরি করা ছোট্ট কুঠিরটা যেন সনাতন ঠাকুরের অপারেশন থিয়েটার। আর এখনকার একমাত্র সার্জন সে নিজেই। কিছুক্ষণ যখন কাটা মাথাটা দেহের সাথে জোড়া দেওয়া শেষ হলো তখন এক অদ্ভুত কাজ করে বসলেন তিনি। বস্তুতই তার এখন পর্যন্ত সব কাজই অদ্ভুত প্রকৃতির, তবু এবার যেন সেটা আগের মতো কর্মকাণ্ডকে ছাপিয়ে গেল। পাশে পড়ে থাকা ছুরিটা আবার তুলে নিলেন হাতে। তারপর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে অতি সাবধানে সদ্য জোড়া লাগানো মাথাটার দুটো কান কেটে ফেললেন। তারপর আস্তে করে চোখগুলো উপড়ে ফেললেন। ঝোলা থেকে বের করে আনলেন এক জোড়া কাটা কান। এইগুলো কোনো বাচ্চা মেয়ের শরীর থেকে আলাদা করা। একইভাবে অঙ্গগুলো সেলাই করতে লাগলেন তিনি। প্রথমে একটা সেলাই করা হলো, তারপর আর একটা। দুটো কানই নিখুঁতভাবে জোড়া লাগানোর পরে আবার একটা হাত ঢোকালেন ঝোলার ভেতর। বের করে আনলেন দুটো চোখ।
এই চোখ দুটো অতি সাবধানে বসিয়ে দিলেন চোখের ফাঁকা জায়গাটাতে। সব কাজ শেষ হলে চেহারার যে অবস্থা দাঁড়ালো তাতে মুগ্ধ নয়, বরং দেখলে ভেতর আঁতকে ওঠে। অথচ সনাতন ঠাকুর বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন মুখটার দিকে। চোখে মুখে ফুটে উঠতে শুরু করেছে মুগ্ধতা, সেই সাথে ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা হাসির রেখা। তুই এখানে থাক, তুই এখানে থাক, থাক 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 থাক, আমি আসছি, আমি আসছি আসছি আসছি। পাশে বসে থাকা প্রাণীটার দিকে তাকিয়েই কথাটা বলে উঠে দাঁড়ালেন তিনি। তারপর ঝোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে গেলেন বাইরে। যখন ফিরলেন তখন তার কাঁধের ঝোলাটা ভর্তি, আর ঝোলার মুখ দিয়ে বেরিয়ে আছে কয়েকটা লতা পাতা, আর সেই সাথে হাতে ধরা দুটো পাথর, একটা বড় আর একটা ছোট। কুকুরটাকে এক দৃষ্টিতে শুইয়ে রাখা দেহটার দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, ঘিরে বাবা, ভয় পাচ্ছিস? হ্যাঁ ভয় পাচ্ছি। এখন এখন একটু ভয় পাবি, কিন্তু কিন্তু ও যখন জেগে উঠবে তখন দেখবি আর কোনো ভয় থাকবে না, আর কোনো ভয় থাকবে না। ভগবান আমার মেয়েকে সুন্দর করে সৃষ্টি করেনি তো কি হয়েছে, আমি করব। কথাগুলো বলতে বলতে ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি খেলে গেল সনাতন ঠাকুরের। এবার একটু সরে বস। আমার এখনো অনেকগুলো কাজ বাকি আছে। দিনের আলো কমতে শুরু করলে আবার অসুবিধা হবে। সর। প্রাণীটা একটু সরে বসল। সনাতন ঠাকুর আবার নিজের জায়গায় বসে ঝোলা থেকে একে একে বের করতে লাগলেন এতক্ষণ ধরে তার সংগ্রহ করা লতা পাতা আর গাছের ছালগুলো। তারপর বড় পাথরটার উপর রেখে ছোট পাথরের আঘাতে থ্যাতলাতে শুরু করলেন সেগুলো, আর তাতেই পাথরের গা বেয়ে গড়িয়ে পড়তে লাগলো আঠালো রস। সনাতন ঠাকুর কিন্তু আঠালো রসগুলো নষ্ট হতে দিলেন না, আঙুল দিয়ে তুলে তুলে লাগিয়ে দিতে লাগলেন সেলাই করা স্থানগুলোতে। সেই সাথে থ্যাতলানো লতা পাতা আর গাছের ছালও লাগিয়ে দিলেন সবখানে। এই কাজ যখন শেষ হলো তখন পুরো শরীরে মাখিয়ে দিলেন হলদেটে আর লালচে গড়নের একটা কিছু। সব কাজ শেষ হতে বেশ খানিকটা সময় লেগে গেল তার। আর যখন শেষ হলো তখন ঘরটা অন্ধকার হতে শুরু করেছে। পাশেই পড়েছিল শুকনো কাঠ, যেগুলো তিনি একটু আগেই নিয়ে এসেছেন। এবার কাঠগুলোকে বাচ্চা মেয়েটার মৃতদেহের ঠিক সামনে জড়ো করে রেখে তাতে আগুন জ্বালিয়ে দিলেন। প্রথম দিকটায় ধরল না, কিন্তু একটু পর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো শুকনো কাঠগুলো। একটু আগেই যে ঘরে জমতে শুরু করেছিল অন্ধকার, এখন আগুন জ্বলে উঠতেই আলোকিত হয়ে উঠল। সনাতন ঠাকুর আবার উঠে দাঁড়ালেন। কুকুরটা তখনও পাশে বসে আছে একভাবে। সে হয়তো ঠিকঠাক বুঝে উঠতে পারছে না লোকটার গতিবিধি। লোকটা ঠিক কি করতে চাইছে সেটাও বুঝতে পারছে না। সে কি পাগল নাকি অন্য কিছু? পাগলই হবে, পাগল না হলে এমন কাজ কেউ করে? সনাতন ঠাকুর যখন আবার ফিরে আসলেন তখন আর গায়ে সাধারণ পোশাক নেই। সাদা ধুতি আর ফতুয়ার জায়গায় এখন উঠে এসেছে একটা কালো কাপড়। কপালের কালচে চামড়ার উপরে শোভা পাচ্ছে একটা লাল তিলক। গলায় ঝুলছে এক অদ্ভুত মালা। তবে কি লোকটি সাধক, তান্ত্রিক? দ্বন্দ্বে পড়ে যায় প্রাণীটা। লোকটি কিন্তু তার সাথে আর কোনো কথা বলল না। আগুন আর দেহটার সামনে এক অদ্ভুত কায়দায় বসে পড়ল। তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো তার দুই চোখ। হাত দুটো উপরে উঠে শূন্যে ভাসতে শুরু করলো।
ঠিক যেন লোকটার হাত দুটো দুটো নৃত্যশিল্পী। মুখে উচ্চারিত হতে লাগলো একটা দুর্ভেদ্য মন্ত্রধ্বনি। সময় যত পেরিয়ে যাচ্ছে মন্ত্রের আওয়াজ যেন ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু এ কি, লোকটার দেহটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে না? ভালো করে লক্ষ্য করলো প্রাণীটা। হ্যাঁ, চোখের ভুল নয়, সত্যি সত্যি লোকটার দেহ ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে। আর সেই সাথে তার সামনে পড়ে থাকা ফুলে ওঠা বাচ্চার মৃতদেহটাও। বেশ কিছুক্ষণ এমন দৃশ্য চোখের সামনে ঘটার পর প্রাণীটা এবার লক্ষ্য করলো শূন্যে ভাসতে থাকা লোকটা এবং মৃতদেহটা এবার আর শুধু শূন্যেই ভেসে নেই, বরং নিচে জ্বলতে থাকা আগুনকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরতে শুরু করেছে। কিছুক্ষণ চক্রাকারে ঘুরল, তারপর বাচ্চা মেয়ের দেহটি স্থির হয়ে দাঁড়ালো অগ্নিশিখার ঠিক উপরে। প্রাণীটি আধশোয়া স্থির অবস্থায় অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। পরক্ষণেই দুই পা পিছিয়ে আসলো অজানা একটা ভয়ে। সে লক্ষ্য করল আগুনের ওপর শূন্যের ভাসতে থাকা দেহটি কেমন যেন নড়ে উঠছে বারবার। সেই সাথে মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসছে প্রাণীটার খাড়া হয়ে থাকা কানে। তবে কি বাচ্চা মেয়েটি জেগে উঠেছে? কিন্তু তা কি করে সম্ভব? 10 বছর আগের একটা মৃতদেহ জেগে উঠবেই বা কি করে? কিন্তু চোখের সামনে ঘটে চলা ঘটনাগুলো তো মিথ্যে নয়। এতক্ষণ মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হলেও এবার ঘর ঘর শব্দ বেরিয়ে আসলো কুকুরটার মুখ থেকে। এই শব্দ ঠিক তখনই বের হয় যখন কেউ ভয় নয়, বরং তার মনে ভর করে আতঙ্ক। প্রাণীটারও হয়েছে ঠিক তেমনটাই। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না সে। এক দৌড়ে বেরিয়ে গেল ঝুপড়ি থেকে। কিন্তু আর কিছুক্ষণ যদি সে ঝুপড়ির মধ্যে থাকতো তাহলে দেখতে পেত বাচ্চাটির বন্ধ চোখ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। সেই সাথে পুরো শরীর থেকে বেরিয়ে আসছে একটা উজ্জ্বল জ্যোতির উদ্ভাস। বাচ্চাটি বন্ধ চোখ ধীরে ধীরে খুলে আসতেই আনন্দে আত্মহারা সনাতন ঠাকুর পাগলের মতন লাফাতে শুরু করলেন। তার এতদিনের সাধনা আজ পূরণ হতে চলেছে। যিনি আবার জেগে উঠেছে। বাচ্চা মেয়েটার সদ্য জেগে ওঠা দেহে এরই মধ্যে বেশ খানিকটা পরিবর্তন এসেছে। এখন বোঝার উপায় নেই যে একটি নয় বরং বেশ কয়েকটি বাচ্চার বিভিন্ন অঙ্গ জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর মুখখানা। বাচ্চাটি এখন আর শূন্যে চিত হয়ে শুয়ে নেই। সেই অবস্থাতেই পা ভাঁজ করে পদ্মাসনের মতন বসে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থেকে সামনে উন্মাদের মতো নৃত্য করতে থাকা সনাতন ঠাকুরের দিকে। এই দৃষ্টিতে প্রাণের অস্তিত্ব তো নেই, চোখের পাতাও যেন পড়ছে না একটিবারের জন্য। বিষয়টি লক্ষ্য করতেই কেমন যেন থমকে দাঁড়ালেন সনাতন ঠাকুর। এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে কি সাধনায় কোনো ভুল হলো? না, ভুল তো হওয়ার কথা নয়। যদি ভুলই হবে তাহলে মৃতদেহে প্রাণ তো আসার কথা নয়। তাহলে ধীরে ধীরে শূন্যে ভাসতে থাকা বাচ্চা মেয়েটার দিকে এগিয়ে গেলেন সনাতন ঠাকুর। আর তখনই ঘটল সেই ঘটনাটা। এতক্ষণ ধরে আগুনের উপর ভাসতে থাকা বাচ্চাটি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেল নিচের জ্বলন্ত অগ্নিশিখার উপর। প্রথম দিকটায় খানিকটা হকচকিয়ে গেলেও পরক্ষণেই উপুর হয়ে পড়ে থাকা বাচ্চাটির দেহটাকে আগুনের উপর থেকে তুলে নিলেন কোলে। আর তারপর মুখটা ঘোরাতেই আঁতকে উঠলেন তিনি। এটা কাকে কোলে নিয়ে আছেন তিনি? এটা তো জিনির দেহ নয়, বরং পাতালের অতল গহ্বর থেকে উঠে আসা একটা পচা গলা বাচ্চার মুখ ভেসে উঠছে চোখের সামনে। আর সেই বাচ্চাটির চোখের ভেতর থেকে যেন বেরিয়ে আসছে পোকার দল। বিপদ, ঘোর বিপদ। আর সেই ভয়ঙ্কর বিপদের গন্ধ পেতেই আর এক মুহূর্তও অপেক্ষা করলেন না তিনি। এক ঝটকায় বাচ্চাটিকে কোল থেকে ছিটকে ফেলে দিয়েই আর কাল বিলম্ব না করে রুদ্রশ্বাসে দৌড়তে শুরু করলেন।
সামনের দিকে দৌড়লেও তার চোখ বারবার চলে যাচ্ছে পেছন দিকে। সে কি পিছু নিয়েছে? একবার কথাটা মনে আসতেই ধক করে উঠল বুকের ভেতরটায়। যদি তাই নেয় তাহলে তিনি জানেন এই বিপদ থেকে আর রক্ষা নেই, কারণ এই জীবন্ত বিভীষিকাকে তিনি নিজেই আহ্বান করেছেন, ডেকেছেন। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সব কাজ তিনি খুব সাবধানেই করেছেন। গুরু ঠিক যেমনটা বলেছিলেন তিনিও ঠিক তেমন ভাবেই সাধনার কাজ সমাপ্ত করেছেন। আর তেমনটা হলে তো জিনির এতক্ষণে বেঁচে ওঠার কথা, তার সাথে কথা বলার কথা। না, যিনি বেঁচে উঠেছে ঠিকই, কিন্তু এই জিনি তো সেই জিনি নয়। তাহলে এই কোন জিনি? কথাগুলো ভাবতে ভাবতেই এমন পরিস্থিতিতেও চোখ দুটো ছলছল করে উঠল সনাতন ঠাকুরের। তবে কি সব শেষ? এতদিনের সব সাধনা কি তবে মিথ্যে হয়ে যাবে? না না, এটা তিনি কিছুতেই হতে দেবেন না। যিনিকে আবার তার বুকে ফিরিয়ে আনতেই হবে, যার জন্য এতটা ত্যাগ, এতগুলো প্রাণ নিতেও বিন্দুমাত্র হাত কাঁপেনি, শেষে কিনা এইভাবে ভয়ে পালিয়ে যাবেন তিনি। শক্তি তো কম নেই তারও, তাহলে ভয় কিসের? এই শেষ প্রশ্নটা নিজেকে করতেই আবারও বুকটা ধরাস করে উঠল সনাতন ঠাকুরের। ভয় আছে, আর সেটা হলো জিনির শরীরে যে উপস্থিত হয়েছে সে নিজেই সনাতন ঠাকুরের এই আতঙ্কের একমাত্র কারণ। কথাগুলো ভাবতে ভাবতে তিনি লক্ষ্যই করেননি যে তার পেছনে একটু দূরেই ধীরে ধীরে শুকনো পাতায় মড়মড় ধ্বনি তুলে কিছু একটা এগিয়ে আসছে তারই দিকে। এবার কানে শব্দটা আসতেই কপালে বিন্দু বিন্দু ঘামের জন্ম নিল। না, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, পালাতে হবে, এখনই পালাতে হবে, আর নয়তো সাক্ষাৎ মৃত্যু এসে আলিঙ্গন করবে। দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন। না, এটাকে হাঁটা বলা চলে না। সনাতন ঠাকুর দৌড়তে শুরু করলেন। চারিদিকে জমে আছে জমাট বাঁধা অন্ধকার। কেবল জায়গায় জায়গায় গাছের পাতা দিয়ে কিছুটা চাঁদের আলো এসে পড়ছে জঙ্গলের ভেতরে, কিন্তু সে আলো খুবই ম্লান। অন্ধকারকে গলাতে পারছে না ঠিকই, কিন্তু চেষ্টাটা মন্দ নয়। সেই সামান্য আলোটুকু পুঁজি করে হেঁটে চলেছেন তিনি, কিন্তু বারবার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ছোট ছোট ঝোপগুলো। তার থেকেও বড় কথা, এই জঙ্গলে কাটা গাছের পরিমাণ খুব বেশি, তাই অতি সাবধানে পথ চললেও বেশিক্ষণ শরীর বাঁচাতে পারছেন না তিনি। মাঝে মাঝেই কাটার আঁচড়ে কুঁকড়ে যাচ্ছে মুখটা, কিন্তু তবুও দৌড়ানো থামানো চলবে না। দরকার হলে আরো জোরে দৌড়তে হবে। এবার সেটাই করলেন সনাতন ঠাকুর। পাগলের মতো দিক বিদিক শূন্য করে আরো দ্রুত দৌড়তে শুরু করলেন, কারণ তার পায়ের শব্দকে ছাপিয়ে ঠিক পেছনেই জন্ম নিয়েছে আর একটা পদধ্বনি। এমন জঙ্গলে এমনিতেই পথ চলা কষ্টসাধ্য, তার উপর বারবার পেছন ফিরে তাকাতে তাকাতে দৌড়ানো তো প্রায় অসম্ভব। আর তাতেই বিপত্তিটা ঘটল। একটা মোটা গুড়ি কিংবা মাটির ঢিপি জাতীয় কিছুর সাথে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন সনাতন ঠাকুর। একটা পা পড়ল মোচড়ে। অসহ্য ব্যথায় পুরো শরীর যেন থরথর করে কেঁপে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। ডান পাটা কি তবে ভেঙেই গেল? কথাটা একবার মনে আসলো সনাতন ঠাকুরের, কিন্তু এখন সেই সব ভাবলে চলবে না। যেমন করেই হোক জঙ্গলের বাইরে বের হতেই হবে। একবার বাইরে বের হতে পারলে আর ভয় নেই, কারণ মৃত্যুর পর সাথে সাথে যদিও আত্মা ঊর্ধ্বগতি পায় না, কিন্তু সময় হলে ঠিকই মুক্তি লাভ করে। জিনির আত্মাও মুক্তি লাভ করেছিল কিছুদিনের মধ্যেই, কিন্তু মেয়ের প্রতি তীব্র ভালোবাসার ফলে জিনির আত্মাকে আবার ফিরিয়ে এনে এই জঙ্গলেই বন্দি করে রেখেছিলেন তন্ত্র বলে। আর তাই সে জীবন্ত বিভীষিকা যতটাই শক্তিশালী হোক না কেন, তন্ত্রের এই গণ্ডি পেরিয়ে কিছুতেই বাইরে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু তিনি কি এই অবস্থায় বাইরে বের হতে পারবেন? আবারও অতি কষ্টে অসহ্য যন্ত্রণা সহ্য করে
নিজের শরীরটাকে টেনে তুললেন সনাতন ঠাকুর। এই ভাঙা পা নিয়ে দৌড়ানো অসম্ভব। যতটা দ্রুত সম্ভব ল্যাংচাতে ল্যাংচাতে তিনি হেঁটে চললেন। বারবার নজর চলে যাচ্ছে পেছনে। পায়ের শব্দটা আর পাওয়া যাচ্ছে না কেন? তবে কি সেই বিভীষিকার পিছু নেয়নি? পেছনে তাকিয়ে কথাটা ভেবে আবার সামনে ফিরে তাকাতেই পুরো শরীর যেন ঠান্ডা হয়ে আসলো। হিসেবে একটু গোলমাল হয়ে গিয়েছিল। ওরা তো শুধু হেঁটেই চলে না, হাওয়ায় ভাসতেও পারে। সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাকে দেখেই পা দুটো যেন পাথরে পরিণত হলো সনাতন ঠাকুরের। জঙ্গলের শেষ সীমান্তে যেখানটায় চাঁদের আলোয় সকল অন্ধকার গলিয়ে আলোকিত করে রেখেছে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে বাচ্চা মেয়েটি। এত দূর এসে শেষে কিনা পুরো কথাটা ভাবতে পারলেন না তিনি। বুকের ভেতর জমাট বাঁধতে শুরু করেছে একটা অজানা ভয়। হার পালাবার পথ নেই। ধীরে ধীরে এগিয়ে আসছে বাচ্চা মেয়েটি। সনাতন ঠাকুর ধরা ধরা কণ্ঠে বলে উঠলেন, আমি 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 তোর বাবা। তোকে আবার ফিরে পেতে আমি অনেক সাধনা করেছি মা। তোকে আমি বড্ড ভালোবাসি রে মা। বাচ্চা মেয়েটির কানে কিন্তু এই সব কথা পৌঁছল না। আর পৌঁছলেও কোনো কর্ণপাত না করেই ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো। ততক্ষণে হাঁটু ভেঙে বসে হাত দুটো জড়ো করে ফেলেছেন সনাতন ঠাকুর। বললেন, যিনি মারে, তোকে যারা মেরে ফেলেছিল আমি তাদের সবাইকে মেরে ফেলেছি। তোর মাকে, তোর দিদিমাকে আর তোর মামাকে, যে তোকে জলে ডুবিয়ে মেরেছিল। তোর হত্যার প্রতিশোধ আমি নিয়েছি চিনি। তোকে আবার আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো। যাবি না, যাবি না আমার সাথে? বল বল, যাবি না? তুই যাবি না? যিনি যিনি আমি তোকে কত সুন্দর করে তৈরি করেছি। দেখ দেখ, তোকে দেখে আর কেউ হাসবে না, তোকে দেখে আর কেউ ঘৃণা করবে না মা। চল না আমার সাথে মা, চল না, যাবি না মা, যাবি না? চল না, চল চল। কথাগুলো বলতে বলতে গলাটা ধরে আসে সনাতন ঠাকুরের। কাঁপতে শুরু করে পুরো শরীরটা। বাচ্চা মেয়েটি এবার থমকে দাঁড়ালো। কেন থমকে দাঁড়ালো? তবে কি যিনি আবার ফিরে আসতে চাইছে, নাকি তার সামনে পিতার এমন আকুতিতে মনটা খানিক নরম হলো? এবার বাচ্চা মেয়েটির কণ্ঠ থেকে ভাঙা ভাঙা আওয়াজ ভেসে আসলো, তুমি তো ঈশ্বর নও বাবা। কথাটা শুনে চমকে উঠলেন তিনি। এই কণ্ঠ জিনির নয়। না না না, জিনির কণ্ঠ এটা হতেই পারে না। কিন্তু এই কণ্ঠটা কোনো 14-15 বছর বয়সী মেয়ের। তবুও মনকে শক্ত করে সনাতন ঠাকুর বললেন, তোর কি হয়েছে? আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোকে জাগিয়ে তুলেছি। তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। বাচ্চাটি কিন্তু আর কোনো কথা বলল না। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সনাতন ঠাকুরের দিকে। আর খুব কাছে এসে ঝুঁকে পড়ল হাঁটু ভেঙে বসে থাকা সনাতন ঠাকুরের দিকে। তারপর কানে কানে কি যেন একটা বলল, আর তাতেই চোখ দুটো যেন ঠিকিরে বেরিয়ে আসার জোগাড় হলো তার। মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা বিকট আর্তনাদ। সনাতন ঠাকুর লুটিয়ে পড়ল মাটিতে। আর তার ঠিক পেছনেই ঠায় দাঁড়িয়ে রইল একটা প্রাণী। প্রাণীটা একটা কুকুর, যে এতটা পথ তারই সাথে এসেছিল এই জঙ্গলে। লোকটিকে এমন পড়ে থাকতে দেখে ধীরে ধীরে এগিয়ে আসলো লুটিয়ে থাকা দেহটার দিকে। তারপর নাক দিয়ে শুঁকতে লাগলো পুরো শরীর। আর তাতেই কান দুটো যেন সজাগ হয়ে উঠল প্রাণীটার। প্রাণপণে চাটতে শুরু করলো মুখ, চোখ আর গাল। বেশ কিছুক্ষণ পরও যখন কোনো কাজ হলো না, তখন এক প্রকার হাল ছেড়ে দিয়ে
মাটিতে লুটিয়ে পড়ে থাকা দেহটার পাশে বসে পড়ল। মাথাটা এলিয়ে দিল দেহটার উপর, ঠিক যেমনটা সেই ভাঙা মন্দিরে লোকটি তার শরীরের উপর মাথাটা দিয়ে ঘুমিয়েছিল সারাটা রাত, ঠিক তেমনই ভাবে। কুকুরটার চোখ কি ভিজে উঠেছে? হ্যাঁ, ভিজে উঠেছে। চাঁদের আলোয় চোখে জমে থাকা জল চকচক করছে। মাস কয়েক পরের কথা। সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের লোকজন জাগতে শুরু করেছে একে একে। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে, তাই সকালবেলায় মাঠে চলে যেতে হয় কাজের জন্য। আর তাদের মধ্যেই কয়েকজন আবিষ্কার করল, গ্রামের শেষের দিকে একটা মোটা আইলের পাশে পড়ে আছে একটা মানুষের দেহ, আর তার ঠিক পাশেই ঠাঁই দাঁড়িয়ে আছে একটা কুকুর। সবাই ছুটে গিয়ে দেখল বিষয়টা। মাসখানেক আগে এই লোকটি তো কোথা থেকে যেন এসে উপস্থিত হয়েছিল গ্রামে। পাগল গোছের মানুষ, কারো সাথে বিশেষ কথাও বলতো না। সারাদিন কেবলই কি যেন একটা বিড়বিড় করতে শোনা যেত। কেউ কিছু জানতে চাইলে কেবল বলতো, ওই যে ওই যে ওইখানে ওইখানে আমার জিনি আছে, ওখানে আমার মেয়ে জিনি আছে। চলো 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 তাকে নিয়ে আসি। কখনো বলতো, আমার মেয়েকে আমার কাছে এনে দাও না, অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো, আমার কাছে অনেক টাকা আছে, শক্তি দেবো, শক্তি দেবো, আমার মেয়েটাকে এনে দাও না, এনে দাও না। আবার কখনো আফসোস করে বলতো, আমার মেয়ে জিনি, আমার মেয়ে জিনি আর আসবে না, আর আসবে না আমার কাছে, আর আসবে না আমার কাছে। এইসব কথার কোনো মাথা মুন্ডুই বুঝতে পারতো না কেউ। বাচ্চা ছেলে মেয়েরা পাগলটার সাথে মজা করত। কখনো দূর থেকে ঢিল ছুঁড়ে দৌড়ে পালাতো, আর কখনো বা লোকটি ঘুমিয়ে থাকলে বাঁশের কঞ্চির গুঁতো মারত। লোকটি কিন্তু তাদের কিছুই বলতো না। দেখে মনে হতো লোকটি যেন তাদের এই কর্মকাণ্ডে খুব আনন্দ পাচ্ছে। কখনো কখনো কাছে ডেকে মাথায় হাতও বুলিয়ে দিত। বিশেষ করে কোনো ছোট মেয়েকে কাছে পেলে আর ছাড়তে চাইতো না। লোকটি কি ম্যাজিক জানতো নাকি? যদি তাই না হবে, তাহলে কাঁধের ঝোলা থেকে ওই সব কি বের করে দিত বাচ্চাগুলোর হাতে? গ্রামের লোকেরা কখনো কখনো একটু আধটু ভাত এনে দিত, লোকটি খেত। কখনো না দিলে খেত না, সারাদিন বসে থাকতো একটাই জায়গায়। কখনো কখনো দূরের জঙ্গলের দিকে ছুটে যেতেও দেখা যেত। লোকজন তাতে খুব একটা পাত্তা দিত না। পাগলেরা তো কত রকম কাণ্ডই করে থাকে, সেগুলোকে পাত্তা দিলে চলে না। তবে একটা বিষয় বুঝতে পারত লোকজন, আর সেটা হলো লোকটা ঠিক পাগল নয়। হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যার ফলে মাথার ভেতরে সবকিছু গোলমাল পাকিয়ে গেছে। আর যিনি লোকটার মেয়ে ছিল নাকি? হয়ে থাকবে হয়তো। লোকটিকে দেখে সবাই চুপচুপ করে সহানুভূতি দেখাতো গ্রামের লোকজন। আশ্চর্যের বিষয় এই যে কুকুরটি কিন্তু লোকটার কাছ ছাড়তো না এক মুহূর্তের জন্য। সর্বক্ষণ যেন আগলে রাখতো তাকে। আরে এটা সেই পাগলটা না? হ্যাঁ তাই তো। ইসরে, পাগলটা শেষ পর্যন্ত মরল। কি যেন বলতো না? হ্যাঁ, ওর মেয়ে নাকি ওই জঙ্গলে আছে। হ্যাঁ তেমনটাই তো বলতো। পাগলেরা কত কথাই তো বলে। আরো কয়েকজন বলা বলি করলো। তারপর ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো নদীর ধারে। লোকটির পরনে যেহেতু জায়গায় জায়গায় ছেঁড়া ময়লা ধুতি আর ফতুয়া ছিল, তাই সবাই ধরেই নিয়েছিল লোকটি হিন্দু। তাই গ্রামের শ্মশানেই তাকে পুড়িয়ে দিল। চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, তখনও লোকটির সাথে থাকা কুকুরটি পাশেই দাঁড়িয়েছিল। চোখের কাছটায় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সবাইকে অবাক করে দিয়েই ঝাঁপিয়ে পড়লো চিতার দাউ দাউ করে দাবানলের মতো জ্বলতে থাকা আগুনের উপর।
শ্মশান বন্ধুরা চিৎকার করতে করতে ছুটে গেল সেদিকে। এই গেল 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 গেল, কুকুরটাও গেল রে। আরে আরে কেউ ধরো ধরো, বের করো বের করো বের করো। পারল না। যতক্ষণে কুকুরটাকে বের করে আনলো ততক্ষণে লোকটির দেহের সাথে প্রাণীটার দেহ পুড়ে গেছে। আরে পাগলটাকে বড্ড ভালোবাসতো কুকুরটা। তা তো বটেই, দেখছো না একটুর জন্য কাজ ছাড়া হতো না। হ্যাঁ, আমিও দেখেছি। কখনো লোকটা ওই কুকুরটার ওপর মাথা রেখে শুয়ে থাকতো, কখনো কুকুরটা লোকটার ওপর মাথা রেখে শুয়ে থাকতো। হ্যাঁ, একেই বলে মায়া, প্রেম, ভালোবাসা। লোকজন নিচু স্বরে বলা বলি করল। তারপর একটা সময় পুড়ে যাওয়া কুকুরের দেহটাও একই চিতায় তুলে দিল। যা, তুইও একই সাথে দাহ হয়ে যা। ভাগ্যে থাকলে পরকালেও একসাথেই থাকিস, বলল একজন। গ্রামের শ্মশানে যখন দুটো দেহ পুড়ছে, ঠিক তখন অনেক দূরের জঙ্গলের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সবটাই দেখছিল 1 বছর 2-3 বাচ্চা মেয়ে। বাচ্চাটি বারবার বেরিয়ে শ্মশানের দিকে ছুটে আসতে গিয়েও কোনো এক অদৃশ্য দেওয়ালে বাঁধা পেয়ে ছিটকে পড়ছে বারবার। অবশেষে হাল ছেড়ে দিল বাচ্চা মেয়েটি। এক মনে দাগিয়ে থাকলো দূরে জ্বলতে থাকা শ্মশানটার দিকে। চোখ দুটো ভিজে উঠল কি? হ্যাঁ, উঠল। আর তারপর চোখের কোণে জমে থাকা জলগুলো কচু পাতার পানির মতো টুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি।